একই তাহলে ওটার কালার ওরকম কে লাল লাল কে? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। স্পেশাল না দিলে বনি এই এরা হচ্ছে খুব মজার লোক আসলে, মানে নিজে থেকেই তিনি উপস্থাপন করেছেন যে আমি হচ্ছে মজার লোক। তো মজার লোক হওয়াই ভালো। মজা হলেই আসলে একটা রেস্টুরেন্ট বা একটা কর্তৃপক্ষ চালানোর জন্য যে এমপ্লয়িগুলো থাকে তারা যদি এইভাবে যারা গ্রাহক থাকে তাদের কনভিন্স করতে পারে, তাহলে সেটা হচ্ছে সব থেকে সুন্দর একটা বিষয়। কারণ তাদের উপরে ডিপেন্ড করে আসলে প্রত্যেকটা প্রতিষ্ঠান চলে। তো তিনি কিন্তু খুব মজার, তিনি যে আমাদের জন্য নিয়ে আসছেন। মানে আমি জিজ্ঞেস করছি ওইটার কালারটা একটু লাল লাল আছিল, এটার কালার এরকম কে? তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা উপভোগ করি। ভাজি কেমন লাগতেছে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিগত কয়েকদিন যাবৎ চান্দা ভাইয়ের চাঁদাবাজির যে ভিডিওগুলো সেগুলো কিন্তু ব্যাপক পরিমাণে পাচ্ছিলাম ফেসবুকে স্ক্রল করলেই। চান্দা ভাইয়ের চাঁদাবাজি দেখতে দেখতে আজকে কিন্তু আমরা চলে এসেছি চান্দা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। পুরান ঢাকার অভ্যন্তরীণ চান্দা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এই যে খাবারটা আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন, এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজার ছিল। এইটার নাম ছিল মিল্ক নানবন। এইটা ভিডিওতে যেমন দেখা যাচ্ছে, বাস্তবে কিন্তু তার থেকেও বেশি সুন্দর ছিল। পুরান ঢাকার অলিগলি দিয়ে সকাল 8টার দিকেই আমরা হেঁটে বেড়াচ্ছিলাম। তো ভাবলাম যে পেটের ভিতরে যেহেতু একটু চু চু করতেছে, তাহলে কিছু একটা খেয়ে নেওয়া যাক। ব্রেকফাস্টটা করার জন্যই মূলত পেটের ভিতর থেকে ডাকতেছিল। পেটের ভিতরের ডাকে সাড়া দিয়ে চলে গেলাম চান্দা হোটেলে। ভিতরে প্রবেশ করতেই আমরা দেখলাম যে অসম্ভব সুন্দর একটা পরিবেশ, চতুর্দিকটা মোটামুটি গোছানো। তো দেরি না করেই চলে গেলাম হাত ধোয়ার জন্য। হাত ধোয়ার জায়গাটাও মোটামুটি আসলে পরিষ্কার ছিল। বুঝতে পারতেছেন আসলে সারাদিন ব্যাপক পরিমাণে মানুষের আনাগোনা হয়, সেখানে আর কতটাই বা পরিষ্কার থাকবে। হাত ধোয়ার পরেই খাবার অর্ডার করতে চলে আসলাম। এখানে এসেই দেখলাম যে ডেলিশিয়াস খাবারগুলো, সেগুলো দেখে কিন্তু একেবারেই আমি আমার নিজেকে কন্ট্রোলই করতে পারতেছিলাম না যে আমাকে এটা উপভোগ করতেই হবে। তো যেই কথা সেই কাজ, দুই দোস্ত মিলে চলে গেলাম একেবারেই কিনারের একটা টেবিলে, যেখানে মাথার উপরে রয়েছে ফ্যান আর চতুর্দিকটা মোটামুটি সুন্দর। আমাদের পাশেই ওই যে খুব সাধারণ খেটে খাওয়া তিনজন মানুষ যারা উপভোগ করতেছিল খাসির পায়া দিয়ে তন্দুল রুটি। সেটা দেখে কিন্তু আমি একেবারেই বিমোহিত হয়ে গেছি এবং মামাকে বললাম, মামা এই বাটির প্রাইস কত করে? উনি বললেন একেবারেই চিপ একটা প্রাইজের মধ্যে আপনাদের দিচ্ছি, অবশ্যই অর্ডার করতে পারেন। আমি বললাম যে কত? বললো মাত্র 100 টাকা। আরে বাবা, 100 টাকার মধ্যে যদি এরকম মজার জিনিস পাওয়া যায় তাহলে কেউ মিস করে? আমি তো আদৌ করিনি। আমি বললাম যে আমার জন্য একটা নিয়ে আসো। আর সেই সাথে ছিল আমাদের ভাজি। এখন ভাজির বিষয়টা হচ্ছে কি, ভাজির কালারটা দেখতে যেমন দেখা যাচ্ছে, খেতেও কিন্তু মোটামুটি ভালো ছিল। তবে ভাজির জন্য বেস্ট হচ্ছে রাজধানী হোটেল। গুলিস্তানের মোড়েই যে রাজধানী হোটেল রয়েছে, সেটার ভাজিটা কিন্তু অসম্ভব মজাদার। কালারটা যেমন সুন্দর, তেমন কিন্তু খেতেও মজা। আর এখানকার ভাজিও কালার খুব একটা ভালো না, তবে মোটামুটি ছিল আর কি। যেহেতু আমরা খাসির পায়া নিয়েছিলাম, তো সেই ক্ষেত্রে আসলে ভাজির মজাটা একটু কমেই গিয়েছিল। তো যাই হোক, খাসির পায়া দিয়ে আমরা অসম্ভব সুন্দরভাবে উপস্থাপন সহকারে খাচ্ছিলাম আর মজা পাচ্ছিলাম, বেশ মজা পাচ্ছিলাম। আমাদের সাথে দিয়েছিল কিন্তু সালাদ, এক্সট্রা একটা সালাদও ছিল, যেটা মোটামুটি আসলে সবাইকে সার্ভ করে না। ওখানকার যে ওয়েটারটা ছিল, সে কিন্তু আপনারা প্রথমেই ভিডিও দেখতে পেয়েছেন, অসম্ভব লাজুক প্রকৃতির এবং খুব মিশুক স্বভাবের আর কি। তার বক্তব্য হলো যে বর্তমানে কিন্তু ব্যাপক পরিমাণে ব্লগার রয়েছে, আসলে যে রিক্সাওয়ালা সেও কিন্তু ব্লগিং করতে শুরু করে। আমি বললাম যে আসলে ব্লগিং সবার দ্বারা হয় না, অনেকেই চেষ্টা করে শেষ পর্যন্ত থাকতে পারে না। আমি যেহেতু শুরু করেছি, আমিও জানি না আসলে আমার যাত্রা কত দূরে। তো উনি বললেন যে মামা লেগে থাকেন। আর ব্লগিংয়ের বিষয়টা হচ্ছে, যদি ব্লগিং করে উপরে উঠতেই হয় তাহলে এখানে অনেক বেশি ইনভেস্ট করতে হয়। এই কথাটা একেবারেই বাস্তব, বিশ্বাস করেন। ইনভেস্ট ছাড়া কিন্তু কখনোই আসলে ব্লগিং করা যায় না। এই যে এখানে খাচ্ছি, সেটাও একটা ইনভেস্ট। এখন বলতে পারেন খাওয়াটা তো এমনিতেও দরকার ছিল, খেতে তো হবেই। হ্যাঁ, অবশ্যই খেতে হবে, কিন্তু খাওয়ার মাঝেও যে একটা ভিডিও করতে হয়, সেটা কিন্তু একেবারেই মাথায় গেঁথেই রাখতে হয়। আর আমার কিন্তু মাইন্ডে অলরেডি সেটা সেট আপ হয়েই গিয়েছে। আমি যেখানেই যাই না কেন, যে কোনো ইন্টারেস্টিং বিষয় দেখি না কেন, আমার ক্যামেরা এমনিতেই অন হয়ে যায়। আমরা দুই দোস্ত মিলে সেখানে বসে ভরপুর আসলে নেহারি হালিম উপভোগ করেছি। আর যেটা আপনাদের বলবো, সেটা হচ্ছে আমাদের পাশের টেবিলে যে নেহারির হালিমটা ছিল, সেটার কালারটা কিন্তু ছিল একটু গাঢ়। এখন ওনাকে জিজ্ঞেস করলাম যে আমাদের কালারটা ভিন্ন কেন? উনি বললেন, মামা ওইটার মধ্যে মরিচটা একটু, মানে তেলটা একটু বেশি পড়ছে, এর জন্য। তো যাই হোক, এখানে কিন্তু মূলত এই নেহারির সাথে যে ঝোলটা দেয়, ওইটা হচ্ছে মূলত খাবার জিনিস, আর ওইটাই বেশি পরিমাণে দেয়। মোটামুটি আনলিমিটেড বলা চলে, একজনে একটা নিলে ওইটা শেষ করে আসলে উঠতে পারেন, এরকম বিষয়। আর খাসির গোস্ত খুব একটা মজা লাগে নাই, তবে মোটামুটি আর কি ঘ্রাণের মাধ্যমেই চলে গিয়েছে। সেই সাথে আজ আমরা তন্দুল রুটি খেয়েছি, তন্দুল রুটি কিন্তু একদম ভরপুর খেয়েছি। বুঝতেই পারতেছেন, খাসির পায়া দিয়ে তন্দুল রুটি, ওফ নো, এটা শুনলেই কিন্তু একেবারে জিভে জল চলে আসে। ভরপুর খাওয়া দাওয়া করে নিয়েছি, যেন কোনো টেনশন করতে না হয়, কারণ একটু পরেই ছিল আমাদের পরীক্ষা এবং পরীক্ষার জন্য একটু ফ্রেশনেসেরও দরকার আছে। যার কারণে একেবারে শেষ মুহূর্তে গিয়ে লেবু যেটা ছিল সেটাতে লবণ মাখিয়ে একেবারে ছোলা সহকারে চিবিয়ে খেয়ে নিয়েছিলাম, যেটা কিন্তু দারুণ একটা টেস্ট ছিল। একটা পিনিকও দিচ্ছিল, নর্মালি আমরা যেটা দেখতে পাই লেবুর পিনিক, সেটাও কিন্তু এটার মধ্যে উপস্থিত ছিল। যদিও ঝালটা ছিল না, তথাপিও আসলে টক এবং লবণের কম্বিনেশনটা ছিল দারুণ। আপনারা চাইলে খাওয়া দাওয়া শেষে এরকম একটা কম্বিনেশন ট্রাই করতে পারেন, যেটা আপনাকে অনন্য একটা স্বাদ তৈরি করে দেবে।
দুই দোস্তের পথ চলা কিন্তু আজকে থেকে নয়, আমরা সেই ছোটবেলা ক্লাস 4 থেকে এই অদ্য পর্যন্ত চলমান। যেখানেই যাই না কেন সেখানকার ভালো জিনিসগুলো একটু ট্রাই করার চেষ্টা করি, আপনারাও কিন্তু সেটা কখনোই ভুলবেন না করতে।